টপ নিউজের 10 নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বহু দফায় পুরো ভোট, ইভিএম এর ঘাটতিতে বহু দফায় পুরো ভোট চাইছে রাজ্য নির্বাচন কমিশন। এ নিয়ে হলফনামা দেওয়া হয়েছে হাইকোর্টে। বেশ কয়েক দফায় পুরো ভোট চাইছে রাজ্য নির্বাচন কমিশন, কারণ ইভিএম এর ঘাটতির কারণেই হলফনামা দিয়ে হাইকোর্টে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। সব পুরসভা একসঙ্গে ভোট সম্ভব নয়। হাইকোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে একসঙ্গে ভোট করার পর্যাপ্ত ইভিএম নেই। পুরো ভোট মামলায় হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের। একসঙ্গে পুরো ভোট চেয়ে মামলা করেছিল বিজেপি এবং সেই মামলার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল যে একাধিক দফায় পুরো ভোট করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সবকটি পুরসভায় একসঙ্গে ভোট হওয়া উচিত। এ নিয়ে আদালত থেকে কমিশন সকলের কাছে লিখিত জানানো হয়েছে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। লিখিতভাবে আমরা জানিয়েছি, কোর্টকেও জানিয়েছি, নির্বাচন কমিশনকেও জানিয়েছি, যারা অথরিটি। সরকার তো নয়, এখানে টিএমসি পার্টি, তারা তাদের মত জানিয়েছে, আমরা জানিয়েছি, যেটা যুক্তিযুক্ত পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং তাদের পরিষেবা পাওয়ার জন্য সবার নির্বাচন একসঙ্গে হওয়া উচিত, সেটা আমরা দাবি করেছি। ত্রিপুরা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে গতকাল নর্থ ব্লকের সামনে ধর্ণা দিচ্ছিলেন তৃণমূল সাংসদরা। বাড়ি বাড়ি ঘুরে হাততালি দিচ্ছেন। সাংসদদের বৃহন্নলার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। শোনাবো ঠিক কি বলছেন দিলীপ ঘোষ। कल देखा उनके सारे एमएलए एमपी मोदी अमित शाह जी का घर के सामने बैठक कीर्तन कर रहे थे, ऐसा ताली ठोक रहे थे। हमारे यहाँ जो घर में बच्चा होता तो ताली ठोकने के लोग आते कि नहीं। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌগত দা, গতকাল তৃণমূল কংগ্রেসের সাংসদরা আপনারা নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার প্রেক্ষিতে দিলীপ ঘোষের কটাক্ষ বৃহন্নলার সঙ্গে আপনাদের তুলনা করা হচ্ছে। এটা পাগলা লোক, একটা নগণ্য জঘন্য লোক, গুরুত্বহীন লোক। ও কি বলছে তারই গুরুত্ব আমি দিতে চাই না। আপনারা রিয়াকশন চান তাই দেন। দিলীপ ঘোষের উপর কোনো মন্তব্য করা আমার রুচিতে বাধে। নিম্নমানের মানুষ, মনুষ্যতর, সুতরাং আর কি মন্তব্য। ধন্যবাদ সৌগত দা। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে গতকাল নর্থ ব্লকের সামনে ধর্ণা দিচ্ছিলেন তৃণমূল সাংসদরা এবং তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ চরম কটাক্ষ করলেন। তিনি বলছেন বাড়ি বাড়ি ঘুরে হাততালি দিচ্ছেন, সাংসদদের বৃহন্নলার সঙ্গে তুলনা করছেন দিলীপ ঘোষ। এর প্রেক্ষিতে কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি বলেছেন শোনাবো। যাদের সম্পর্কে বলছেন তাদের জীবনে অনেক যন্ত্রণা আছে, তাদেরকে নিয়ে রসিকতা করা এটা নিম্ন রুচির পরিচয়। হাততালি দিয়ে গান বা হাততালি দিয়ে গণসঙ্গীত বা হাততালি দিয়ে প্রতিবাদ এটা কিন্তু নতুন নয়। আপনি যদি বৃহন্নলাদের সঙ্গে তুলনা করতে চান তাহলে আপনার দলের নব্য সনাতনী শুভেন্দু অধিকারী যখন হাততালি দিয়ে কীর্তন করেন তখন যাবেন, ওনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখে আসবেন সংশ্লিষ্ট, তারপর আপনারা বৃহন্নলার তুলনা করবেন। এইভাবে কাউকে ছোট করা, একটা মানুষের একটা শ্রেণীকে অপমান করার কোন রাইট দিলীপ ঘোষের নেই। এবার ত্রিপুরায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা, হুমকির অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সোনামুড়া থানায়। 506 ধারায় মামলা বিজেপি নেতার এবং হুমকি দিয়েছেন ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে বিজেপি নেতার অভিযোগ এবং সোনামুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। ঠিক কোন বক্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা, কি বলেছিলেন ফিরহাদ হাকিম? এখানে একটা মারলে ওখানে 5টা মারবো, বিপ্লব দেবকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাল্টা তোপ দিলীপ ঘোষের। আমাদের ছেলেদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে। বিপ্লব দেব কুয়োর ব্যাং বিপ্লব দেব ভাবে কুয়োটাই পৃথিবী, কুয়োটা পৃথিবী নয়। তুই এখানে আমায় একটা মারলে আমি ওখানে 5টা মারব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করে। कलकत्ता का मेयर त्रिपुरा भी आया हुआ, अगरतला में बाबू गया, क्या कहते हैं तुम एक मारोगे तो हम 5 मारेंगे। अरे कुत्ता नहीं मार सकता, तुम क्या मारोगे? क्या मारे ना सब?
हाँ मुझे पूछे देखो ऐसा बोला और काम शुरू हो गया उसी दिन कैनिंग में उनके कार्यकर्ता को अपने ही लोग मारा दोस्तों राजधानी कल मुर्शिदाबाद मारा यही कर सकते हो ना आपस में गोली হাওড়া সাঁকরাইলে সেখানে গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াইজুল খান তাকে খুব কাছ থেকে পরপর গুলি করে পালায় দুষ্কৃতীরা। দেবাশিস রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এটা কি রাজনৈতিক খুন? দেখো, পুলিশ অবশ্যই এই বিষয়টিকে একটু তদন্ত করে দেখছে। যেরকম আমরা দেখেছি তৃণমূলের জেলা সভাপতি কল্যাণ ঘোষ বিধায়ক, তিনি কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং বিজেপি পরিষ্কার জানিয়েছেন এই খুনের সঙ্গে তারা যুক্ত নয়। কিন্তু এই খুনের পিছনে কি সমস্যা থাকতে পারে? তার যে অর্থাৎ ওয়াইজুল হকের খানের যে ছেলে, তার যে দাবি, সেই দাবি হচ্ছে যে তার বাবা এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত, মানুষের ভালোর কাজ এবং সমাজকে ঠিক করার চেষ্টা করছিল। কারণ ওই এলাকায় কিন্তু এই দুষ্কৃতি কাজকর্ম বা বেআইনি কাজকর্ম চলতো, সেটাকে রক্ষা করার কাজটা চালাচ্ছিলেন এবং তাকে সরিয়ে দেওয়াটাই ছিল মূল লক্ষ্য। এটাই তার ছেলে দাবি করেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ দুজনকে গতকাল রাতেই আটক করেছিল এবং এই মুহূর্তে জানায় আরো দুজনকে আটক করতে পারলো পুলিশ। অর্থাৎ যে চারজনের কথা বলা হচ্ছিল, চারজন মিলে খুন করেছে, সেই চারজনকেই আপাতত আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারপরেই যারা তখন স্বীকার করবে বা যে এফআইআর পরিবারের তরফ থেকে এফআইআর করলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে এবং উদ্ধার হয়েছে যে একটি খোল খালি বুলেট, সেই বুলেটটার সঙ্গে মিলিয়ে দেখা হবে এই আগ্নেয়াস্ত্র দিয়েই ব্যবহার করা হয়েছিল কিনা। সব রকম পরীক্ষা চলছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রাজনৈতিক খুন না, এই খুনের পিছনে রয়েছে অন্য কোনো সমস্যা, সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ দেবাশিস। পরিবারের তরফে এবং তৃণমূল নেতৃত্বের তরফে এই খুনকে কি বলা হচ্ছে শোনাবো। সবসময় আসতো যে তুমি কাউকে তোলাবাজি করতে দিচ্ছ না, কাউকে গরিবদের উপরে অত্যাচার করতে দিচ্ছ না, আমরা তোমাকে মেরে দেবো। বলে তো কারা ছিল এলাকার দুজনে তো গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। এদের দেখুন গ্রেপ্তার হয়েছে, আমি ওর উপরে বিলকুল ভরসা করছি না। ওখানে যখন করেছে তার ওখান থেকে অনেক রাস্তা আছে, ওখানে পুলিশ পেট্রোলিংও ওরাম নেই কি ধরে নেবে। ওরা যেখান থেকে ভাগতে পারতো। ওর তো সহজ না কি আমি একটা সুটার মাথায় গুলি মেরে আমি পুলিশের সাথে ধরা পড়বো, যখন ওখানে লোক তো ধরতে পারলো না। সামনে পৌরসভা নির্বাচন আসছে, ভারতীয় জনতা পার্টি কিছু করতে পারুক না পারুক এইভাবে চক্রান্ত করে আমরা মনে করছি যে আমাদের নেতাকে সরিয়ে দিয়ে ওই ওয়ার্ড দখল করার প্রচেষ্টা করছি। কারা করেছে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে বিজেপির আশ্রিত গুন্ডারা ছাড়া এই কাজ করতে পারে না। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ওয়াইজুল শেখকে খুন করেছে। বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপির তরফে কি বক্তব্য শোনাবো? এটা একটা ভিত্তিহীন অভিযোগ। আমি এই অভিযোগের কোনো সত্যতা তো নেই, আমি বলছি তো এইটুকু বলতে যাচ্ছি যে খুন একটি জঘন্য অপরাধ। যারাই করে থাকুন পুলিশ তাদের অ্যারেস্ট করুক এবং জিজ্ঞাসাবাদ করুক, আসল সত্য বেরিয়ে আসবে। গুলিবিদ্ধ জলপাইগুড়ির তৃণমূল নেতা আজ সকালে তার মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে জলপাইগুড়ির ভুটকিরহাটে সেখানে গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজ তার মৃত্যু হয়। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত রোববার সন্ধ্যাবেলা এই ঘটনা রাজগঞ্জের যে ভুটকিহাট, সেখানে কিন্তু লটারি দোকানে বসে আড্ডা মারছিলেন এই তৃণমূল নেতা। আশঙ্কা দুই দুষ্কৃতী মোটর বাইকে চেপে তাকে খুব কাছ থেকে গুলি করে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ওই দিনই অর্থাৎ রবিবার রাতে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর গতকাল তাকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু কিছুতেই তার সংকট কাটেনি এবং আজ সকালে তার মৃত্যু হয়েছে। এবং তার পরিবারের যেটা অভিযোগ যে 103 মাথায় এখনো কিন্তু যে দুজন দুষ্কৃতী তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটর বাইক নিয়ে, সেই দুষ্কৃতীরা কিন্তু এখনো অধরা, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, এই দাবিতেই কিন্তু তারা অনুরোধ রয়েছে। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আত্মীয়রা এখানে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তাদের একটাই দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। কেননা তিন দিন হতে চললো এখনো কেন দুষ্কৃতীরা অধরা এবং তারা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। ধন্যবাদ পার্থ। দুজন মোটরসাইকেল নিয়ে আসে, এটা একজন গিয়ে কাছে গিয়ে গুলি করে। প্রশাসন তো বলছে আমরা দেখবো, প্রশাসন তো ভূমিকা আমি ভালো দেখছি না। আমরা চাই প্রকৃত দোষী যারা তাদেরকে পুলিশ ধরুক, তার মতন তাদেরকে ব্যবস্থা নিক। অনুমান বলতে গেলে তো আমাদের বাড়ির পাশে একটা জমি আছে, তো দাদা সেই জমিটা ওই শিলিগুড়ির কোনো মারবাড়ির কাছেই ছিল আর কি।
তো সেই জায়গাটাতে দাদা একবার চাষবাস করেছিল, তো চাষবাস করার পরে প্রতিফলন সেটা হলো নাকি সেটা আমরা তো বলতে পারি না। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ। আজ বিকেলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন তিনি। CNN নিউজ 18-এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পল্লবী, গোটা দেশ জুড়ে যখন সংগঠন তৈরি করায় ব্যস্ত তৃণমূল কংগ্রেস, এবার কীর্তি আজাদ কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে আসছেন, বিষয়টি রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখো, কিছুদিন আগে কীর্তি আজাদ বিজেপি ছেড়ে কংগ্রেসে এসেছিলেন, এখন কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। এটা আজকে বিকেলে হবে 5টা নাগাদ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, আর ওনার সঙ্গে দাঁড়িয়ে ওই জয়নিংটা হবে। আর এই মুহূর্তে আমার মনে হয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মাঝখানে যে রিলেশনশিপটা আছে এটা খুবই খারাপ। এইবার গতবারের মতন এবার কিন্তু সোনিয়া গান্ধীর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়নি। আমাদের যে সোর্সেস আছে ওরা বক্তব্য দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের উপরে আর তৃণমূল কংগ্রেসের উপরে প্রচন্ড রেগে আছে। কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে টিএমসি কে আমরা সবসময় সাপোর্ট করেছি, কিন্তু আমাদেরই লিডারদের ওরা নিয়ে যাচ্ছে। সুস্মিতা দেবের কথা বলবেন, গোয়া থেকে ফ্লেরের কথা বলা হচ্ছে, এখন কীর্তি আজাদ। এই মুহূর্তে আমার মনে হয় টিএমসি আর কংগ্রেসের যে রিলেশনশিপটা হবে হচ্ছে ওটা আরো খারাপ হয়ে যাবে কীর্তি আজাদ যখন জয়েন করবে। অনেক ধন্যবাদ পল্লবী। কথা বলছিলাম CNN নিউজ 18-এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। কীর্তি আজাদ আজ বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে রয়েছেন, তার মধ্যে কীর্তি আজাদ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা। শনিবার এই মন্তব্যের জেরেই রবিবার গ্রেফতার সায়নী ঘোষ। বিপ্লব দেবের সভা চলছিল, সেই সভার পাশে গিয়ে উনি জানলা খুলে খেলা হবে স্লোগান দেন, এবং খেলা হবে স্লোগানটা যে কত মারাত্মক 2 তারিখে পশ্চিমবঙ্গের রেজাল্টের পর থেকে গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। প্রধানমন্ত্রী বাংলায় এসে খেলা হবে বলেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে খেলা হবে বলেছে, সব বাংলা এসছে আর কি বলেছে খেলা হবে। তাহলে তাদের গ্রেফতার করা হবে না কেন? টিএমসি का खेला शेष, টিএমসি का खेला खत्म। বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদীর ভাষণ টেনে সুর চড়িয়েছে তৃণমূল, জবাব দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী স্লোগান খেলা হবে কোথাও স্লোগান দেননি। দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী কাউকে গাড়ি দিয়ে গাড়ি চাপা দিয়ে মারারও চেষ্টা করেননি, এবং প্রধানমন্ত্রী কোনো তৃণমূল কংগ্রেসের সভার সামনে গিয়ে খেলা হবে এরকম কোনো স্লোগান দেননি। গাড়ির মধ্যে কে কার সঙ্গে কি কথা বলছে সেটা দিয়ে তো বাইরের কোনো মামলা হতে পারে না, তার সঙ্গে আবার খুনের চেষ্টার মামলা। বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট, তার আগে তুঙ্গের রাজনৈতিক দরজা। 2 ফুলের টক্করে ভোটের খেলা জমজমাট। নিউজ 18 বাংলা। তৃণমূলের নিশানায় ত্রিপুরার বিপ্লব দেবের সরকার। মমতার সুর সপ্তমে, অভিষেকও আক্রমণাত্মক। বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা। কতটা নির্লজ্জ হলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারে? পায়ের তলার মাটি সরে গেছে। আক্রান্ত দল, গ্রেপ্তার নেতা, সামনে ভোট, গরম তৃণমূল। অত্যাচারের পর অত্যাচার। আমি জানি না কোথায় গেল হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য লেফট রাইটস কমিশন। আর ফেক ভিডিও সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে বেঙ্গলের নামে। আমাদের কয়েক হাজার কর্মীর বাড়ি ঘর যখন ভেঙে দেওয়া হয়েছিল, আমরা তখন হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করেছিলাম, তার থেকে তদন্ত হচ্ছে। সেখানে খুন বা হিনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। ওনাদের ভারতবর্ষের গণতন্ত্রে ওনাদের জন্য সমস্ত পথ খোলা আছে।
পুলিশের সামনে বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে গুন্ডার সব মস্তানরা হেলমেট পরে আর হাতে লাঠি সোটা নিয়ে নির্মমভাবে আমাদের কর্মীদের, সমর্থকদের, প্রার্থীদের পিটিয়েছে। যদি মানুষ ভোট দিতে পারে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি খাতা খুলতে পারবে। 25শে নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট। ভোটের কয়েক মাস আগে থেকেই উত্তপ্ত বিজেপি শাসিত এই রাজ্য। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিরোধীরা যাতে নিরাপদে প্রচার করতে পারে তার দায়িত্ব নিতে হবে রাজ্য প্রশাসনকেই। আগামী বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট। তার আগে তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আবির ঘোষাল রয়েছেন আমার সঙ্গে। আবির, দেখো, আগরতলা পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন গৌরী মজুমদার। তিনি অভিযোগ করছেন যে রাতের বেলা তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। গৌরী মজুমদার তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তার বাড়ির সামনে প্রচারের নাম করে জোরে মাইক বাজানো হচ্ছিল। তার বাড়িতে একজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন, একই সঙ্গে তার স্বামীও অসুস্থ। তারা গোটা বিষয়টি বন্ধ করতে বলেন এবং তখনই তাদের সঙ্গে বচসা শুরু হয়। তারপরে রাতের বেলা তাদের বাড়িতে কয়েকজন আসে, তাদের দরজা ভাঙার চেষ্টা করে এবং তারপর তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। ইতিমধ্যেই ঘটনা নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা কুণাল ঘোষ রয়েছেন। কুণাল দা, এবার আমরা জানি বৃহস্পতিবার আগরতলায় পুরো ভোট রয়েছে, তার আগে তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, আপনি কি বলবেন? না, এখানে পরিষ্কার কথা হচ্ছে বিজেপি যত বুঝতে পারছে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তৃণমূলের পক্ষে প্রবল জনমত গঠিত হচ্ছে। ফলে তারা শেষ মুহূর্তে আরো বেশি সন্ত্রাসের তীব্রতা বাড়াচ্ছে। তারা একের পর এক তাদের অপকীর্তি, কোর্টে দাঁড়াতে পারছে না, মানুষের দরবারে দাঁড়াতে পারছে না। মামলার পর এই 2-3 দিন ধরে রাতে প্রার্থীদের নানা রকম হুমকি দেয়া, কর্মী সমর্থকদের সরকারি গাড়ি নিয়ে গিয়ে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছুড়ে দেয় এবং সর্বশেষ যেটা অভিযোগ সেটা হচ্ছে যে কাল আমরা যেটা খবর পেলাম সেটা হচ্ছে আমাদের প্রার্থী 1 নম্বর ওয়ার্ডের গৌরী মজুমদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তিনি চিনতেও পেরেছেন এবং তিনি অভিযোগও করেছেন। স্থানীয় রঞ্জিত মজুমদার, তার বিরুদ্ধে গৌরী দেবীর অভিযোগ যে তিনি গুলিটা চালিয়েছেন, অল্পের জন্য গৌরী দেবী প্রাণে বেঁচেছেন। ফলে নিশ্চিতভাবেই আমরা এগুলোর অভিযোগ জানাচ্ছি এবং বিজেপি যে কতটা মরিয়া হয়ে গিয়েছে এবং প্রার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছে, কিন্তু এতে কিছু হবে না। আমরা ত্রিপুরার মানুষকে বলছি, এই লড়াইটা তৃণমূল কংগ্রেস লড়ছে, তাদের প্রার্থীরা, কর্মীরা, সমর্থকরা লড়ছেন। আপনারা শুধু নির্ভয়ে গিয়ে ভোটটা দিন। একটা ভোট জোড়াফুল চিহ্নে এই যাবতীয় সন্ত্রাস আর অপশাসনকে ধাক্কা দিতে আপনার প্রতিবাদটা শান্তিপূর্ণভাবে ভোটের বাক্সে আসুক। আর বাকি গণতান্ত্রিক পথে, আইনি পথে যে লড়াই, আন্দোলন, সেটা তৃণমূল কংগ্রেস বুঝে নেবে। ধন্যবাদ কুণাল দা। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা অস্মিতা বণিক রয়েছেন। ইতিমধ্যে আমরা জানি আগরতলায় বৃহস্পতিবার পুরো ভোট, তার আগে তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আপনাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ করছে। এটা ত্রিপুরা, এখানে মানে যেটা আর্মস এন্ড অ্যামুনিশন সেটা দোকানে পাওয়া যায় না, যে জনসাধারণের কাছে থাকবে। যদি এরকম কিছু ঘটনা ঘটেও থাকে, এটা অবশ্যই তৃণমূলের দ্বারা সংগঠিত একটা প্লট হতে পারে, নাটক, কিন্তু বিজেপি এর সাথে কোনো যোগাযোগ নেই। আর পুলিশ যদি সেই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে পুলিশের কাছে নিশ্চয়ই আইনি সেরকম কিছু বিষয় ছিল, অর্ডার ছিল, সেটা করেছে। আর আমরা একটা কথাই বলতে পারি, আজকে ত্রিপুরাতে সড়ক প্রচারের শেষ দিন, পরশুদিন ভোট। তো এই মুহূর্তে বিজেপি সবাই খুব ব্যস্ত আছে নিজেদের শেষবারের মতো গণদেবতাদের কাছে পৌঁছানোর জন্য। অস্মিতাদি, রঞ্জিত মজুমদার বিজেপি নেতা, তার বিরুদ্ধে অভিযোগ তো আনতেই পারে, বিপক্ষ দল অভিযোগ আনতেই পারে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয় সেটার মধ্যে আছে, এটা তদন্ত হবে, দেখবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আজকে আমাদের শেষ প্রচার, সড়ক প্রচার, সবাই এই কাজেই ব্যস্ত আছে। তৃণমূল নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং জনবিচ্ছিন্নতাকে, আমরা গণদেবতার গায়ে প্রতিষ্ঠিত হব। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। সন্ত্রাসবাদ আমাদের রাজ্যে, আমাদের বিজেপি দলের ধর্মই নেই। ধন্যবাদ অস্মিতাদি। তৃণমূলের নিশানায় ত্রিপুরার বিপ্লব দেবের সরকার। মমতার সুর সপ্তমে, অভিষেকও আক্রমণাত্মক।
বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা। কতটা নির্লজ্জ হলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারে? পায়ের তলার মাটি সরে গেছে। আক্রান্ত দল, গ্রেপ্তার নেতা, সামনে ভোট, গরম তৃণমূল। অত্যাচারের পর অত্যাচার। আমি জানি না কোথায় গেল হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য লেফট রাইটস কমিশন। আর ফেক ভিডিও সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে বেঙ্গলের নামে। আমাদের কয়েক হাজার কর্মীর বাড়ি ঘর যখন ভেঙে দেওয়া হয়েছিল, আমরা তখন হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করেছিলাম, তার থেকে তদন্ত হচ্ছে। সেখানে খুন বা হিনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। ওনাদের ভারতবর্ষের গণতন্ত্রে ওনাদের জন্য সমস্ত পথ খোলা আছে। পুলিশের সামনে বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে গুন্ডার সব মস্তানরা হেলমেট পরে আর হাতে লাঠি সোটা নিয়ে নির্মমভাবে আমাদের কর্মীদের, সমর্থকদের, প্রার্থীদের পিটিয়েছে। যদি মানুষ ভোট দিতে পারে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি খাতা খুলতে পারবে। 25শে নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরায় পুরো ভোট। ভোটের কয়েক মাস আগে থেকেই উত্তপ্ত বিজেপি শাসিত এই রাজ্য। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিরোধীরা যাতে নিরাপদে প্রচার করতে পারে তার দায়িত্ব নিতে হবে রাজ্য প্রশাসনকেই। তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানছে না বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। The Chief Minister himself is defying the Supreme Court verdict. মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, ইলেকশনের নামে প্রহসন চলছে। আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি আজকে সকালে। আদালত অবমাননার মামলা আমরা ফাইল করেছি। দিল্লি যাক অন্য কোথাও, দুটো ঢিল পড়েছে, তাতে নাকি দিল্লি, তাতে নাকি রাষ্ট্রপতি। যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে কি ইউএনএতে যাবেন? সেটা ভেবে দেখুন। এদিন আগরতলায় পথসভা করে তৃণমূল। সেই সভা থেকে সুর চড়ান ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এসআরএমই টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সব বুঝেছো। তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানছে না বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। The Chief Minister himself is defying the Supreme Court verdict. মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, ইলেকশনের নামে প্রহসন চলছে। আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি আজকে সকালে। আদালত অবমাননার মামলা আমরা ফাইল করেছি। দিল্লি যাক অন্য কোথাও, দুটো ঢিল পড়েছে, তাতে নাকি দিল্লি, তাতে নাকি রাষ্ট্রপতি। যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে কি ইউএনএতে যাবেন? সেটা ভেবে দেখুন। এদিন আগরতলায় পথসভা করে তৃণমূল। সেই সভা থেকে সুর চড়ান ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বাসে টিকিট কাটছেন মহিলা কন্ডাক্টর। চেনা রুটে অচেনা ছবি। সামাজিক বাধা জয় করে চেপে বাসে এগিয়ে চলেন সাগরিকা। পশ্চিম মেদিনীপুরের সাগরিকা পল্লবী। আধো ভোরে বাস ছোটে, তার আগেই সংসারের টুকিটাকি কাজ সেরে ঝটপট রেডি সাগরিকা পল্লবী। ভোর 5:15 ফার্স্ট বাস, তাতেই কন্ডাক্টরির ডিউটি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে কলকাতা। কাঁধে টিকিটের ব্যাগ নিয়ে একজন মহিলা। প্রথম একটু অবাকই হতেন যাত্রীরা, এখন সবটাই চেনা এবং জানা। ইদানিং সময় দেখতে পেয়েছি যে বিভিন্ন মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন। নতুন কিছু নয়, তবে খুব ভালো লাগছে। নিজের উদ্যোগে এটা করছি, এটাকে সাধুবাদ জানাই এবং উচ্ছ্বসিত প্রশংসা করছি আমরা। সাগরিকা রসায়নে স্নাতক, চাকরি না করে ব্যবসা শুরু করেন, পরিবহন ব্যবসা। কে কি বললো আমার যায় আসে না। অনেকে অনেক কথা হাজবেন্ডকে বলে দিল। আমি বলেছি শোনো, পকেটে যদি কাগজ থাকে, মানে মানি থাকে, তাহলে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আসবে, কিন্তু পকেটে যদি না মানি না থাকে কেউ আসবে না। বাস চলছিল, সংসার চলছিল, হঠাৎ করোনা, সব বন্ধ, ব্যবসায় মার। তখন কন্ডাক্টরের ঝোলা নিজের কাঁধে তুলে নেন সাগরিকা। বাড়ির বউ বাসের কন্ডাক্টর,
বাধা ছিল বিস্তর, সেসব পেরিয়েই এগোচ্ছেন রোজকের গিন্নি। এই পেশায় বলতে আমি যতদিন গাড়িটা 1 বছর নিয়েছি 1 বছর। কাজে কোনো ছোট বড় নেই, নিজের কাজ নিজে করাতেই আনন্দ। কাজটা সহজ নয়, আর এই শক্ত কাজটাই প্রতিদিন করেন সাগরিকা পল্লবী। দেখিয়ে দিচ্ছেন চাইলে অনেক বাধাই পেরোনো যায়। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফুলেশ্বরী, জোড়াপানি, শিলিগুড়ির 2 নদী, দুয়েরই বুকে বিষ, আবর্জনায় ভরা, বাড়ছে দূষণ। নদী সংস্কারের দাবিতে সরব পরিবেশ প্রেমীরা। এটা নর্দমা নয়, নদী। একটি ফুলেশ্বরী, অন্যটি জোড়াপানি। শিলিগুড়ি শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে। দুটি নদীর বুকেই আবর্জনা, পাড়েও জঞ্জালের স্তূপ। শিলিগুড়ির বিভিন্ন বাজারের প্রতিদিনের বর্জ্য সব নদীতে। নদীর চর দখল করে বাড়িঘর, সেখান থেকেও জঞ্জাল নদীর জলে। এককালের চওড়া নদী এখন যেন নর্দমা। দূষণের টেকা দায় নদীতে।